আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি বিনিময় চুক্তি, বললেন আইন উপদেষ্টা। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সংস্কারে একাধিক কমিশন হলেও শিক্ষা নিয়ে হতাশা। চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে। এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেব, এটা হয় না। ১.৫ দশক পর বরিশালে জামায়াতে ইসলামীর শোডাউন। জুলাই আন্দোলনের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি আমিরের। জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক। বাণিজ্যিক বিভিন্ন বিষয় সহ দ্বিপাক্ষিক নানা আলোচনা। তুচ্ছ ঘটনার জেরে সিলেটের কোম্পানিগঞ্জে 2 গ্রামবাসীর তুমুল সংঘর্ষ। দোকান বাড়ি ঘরে হামলা, লুটপাট, পুলিশ সহ আহত অন্তত অর্ধশত। মাছ বিক্রেতার সাথে নয়াকান্তপুরের একজনের সাথে ঝগড়া। এই ঝগড়া নিয়ে তারা এই বাজারের মধ্যে হামলা করছে। একে অপরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পাটকেল ছুটতে থাকে। ইতিহাসের লিখে পরে উভয় পক্ষকে সরিয়ে দিতে সক্ষম হয়। আওয়ামী লীগ আমলের সিদ্ধান্ত অনুসারে নির্ধারিত হয় এবারের মেডিকেল ভর্তি কোটা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ধারণা, অনেকেই বাদ পড়বে বাছাইয়ে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, বাইডেনের চেয়ে বাংলাদেশের রাজনীতিতে কম নজর থাকবে ট্রাম্পের, মত বিশ্লেষকদের। পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হলেও উদ্বেগের কিছু নেই ঢাকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। বিচারের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে, আর চুক্তি ভঙ্গ করলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। এসব কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে এগিয়ে যাচ্ছে। দ্রুত বিচারে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে 1 সপ্তাহের মধ্যে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পারিষদদের অনেকেই ভারতে পালিয়ে গেছেন, যাদের বিরুদ্ধে ১.৫ থেকে ২,০০০ ছাত্র জনতা হত্যার অভিযোগ। এরই মধ্যে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্টের আবেদন করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে 1 মাসেও সাড়া নেই প্রতিবেশী দেশটির। এ অবস্থায় ভারত যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তা 2 দেশের বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণহত্যার বিচার প্রক্রিয়া একসাথে চলছে, এ নিয়ে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2য় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য। আসিফ নজরুল জানান, সাইবার নিরাপত্তা আইনে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আমলে ৩৩২টি মামলা হয়েছিল। এর মধ্যে ১৩২টি প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলা প্রত্যাহার হবে 2 সপ্তাহে। এর পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে সেই আমলের ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলাও। ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে। আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব।
উপদেষ্টা জানান 5 আগস্টের পর কিছু হয়রানিমূলক মামলা হয়েছে, এসব মামলায় পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে এমন নির্দেশনা দিয়েছে সরকার। বলেন, বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন হচ্ছে, এর আওতায় গঠন করা হবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, সত্যায়ন কার্যক্রমে আর্থিক ও মানসিক হয়রানি কমাতে অনলাইন কার্যক্রম চালু করা হচ্ছে। মন্ত্রণালয় বাতিল করেছে বিয়ের জন্য আরোপিত কর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক মুহূর্তে সব বদলে দিতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে এগোতে হবে ধাপে ধাপে। অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতা না থাকায় সরকারের ভুল ত্রুটি হচ্ছে। অনির্বাচিত সরকারের তুলনায় নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। তিনি জানান, এখনই নয়, ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, যেখানে উঠে আসে জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে নানা আলোচনা। তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান অতি বিপ্লবী হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়ার। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়িয়ে দেব, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। সাম্প্রতিক সময় নানা দাবিতে আন্দোলনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, নির্বাচিত সরকার এলে সব সমস্যারই আসবে সমাধান। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংস্কারের জন্য বিএনপি ঘোষিত 31 দফায় মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগে গণহত্যার বিচার, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। বরিশালে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি। বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ 16 বছর পর বরিশালে জামায়াতে ইসলামীর সম্মেলন। এতে যোগ দেন জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সবার আগে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের বিচার, তারপরই জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, তাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। মানুষের অধিকার আদায়ের জন্যে অনেকেই মারা যায়, কিন্তু এইরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ। এই জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবুল করেছে।
দিনের ভিত্তিতে ইসলামের সাম্যের মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। গণহত্যাকারী এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী যেন ক্ষমতায় যেতে না পারে এমন সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। অভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যা, ক্ষমতায় থেকে গুম, বিচার বহির্ভূত খুন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের অধিকাংশই জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের 4 মাসের মধ্যেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের নির্দেশে শুধু জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। আহত হয়েছেন কয়েক হাজার। তার সাথে আছে 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আছে বিতর্ক। গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধীমুক্ত না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ সহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশের কথাও জানান তিনি। অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 2টো নির্বাচন করাই সম্ভব। বদিউল আলম বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে সুপারিশ করেছে কমিশন। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। আমরা বলেছি একটা কমিশন গঠন করা, কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনকে দুর্বৃত্তমুক্ত এবং রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ধরা পড়েনি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওই থানারই সাবেক ওসি শাহ আলম। তিনি সম্ভবত ভারত বা পাশের কোনো দেশে চলে গেছেন, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সাথে ছিল মতবিনিময় সভা। সেখানেই এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। এই ঘটনায় অবহেলার দায়ে সংশ্লিষ্ট 2জনকে বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি মামলায় গত 8 জানুয়ারি উত্তরা পূর্ব থানার ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গত 9 জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। সেদিন সকালেই তিনি উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালিয়ে যান। ডিএমপি কমিশনার আরও বলেন, 5 আগস্টের পর দীর্ঘ সময় জেলে থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়েছেন। বের হবার পরই নানা ধরনের অপরাধ, অপকর্মসহ আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়ানোর তথ্য পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে কারাগার থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে। অচির পলাতক আমরা কুষ্টিয়া থেকে তাকে নিয়ে আসছিলাম স্কট করে। অনেক প্রশ্ন মানুষের, আমরা ছাড়িয়ে দিছি এটা সেটা, আমরা যদি ছাড়িয়ে দেবো তাহলে কুষ্টিয়া থেকে নিয়ে আসবো না। একটু সহানুভূতি দেখাতে গেছে আমার সহকর্মীরা। হাজতে ঢোকায় রাখলে হয়তো পালাতে পারতো না। একজনের অফিসের রুমে ঢোকাইছে, একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছে, সে হয়তো প্রস্তাব দিতে গেছে, একটু কেয়ারলেস হয়েছে, সে ভাবতে চলে গেছে। আমরা খুব চেষ্টা করতেছি তাকে ধরার। তো আমার ধারণা সে বোধহয় এদেশে ইন্ডিয়াতে চলে গেছে। সুইজারল্যান্ডের ডাভোসে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সাথে সাইডলাইনে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জার্মান চ্যান্সেলর জানান, তার সরকার বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। এর আগে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে
4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ সময় বিকেল 5টা 25 জুরিখ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সোমবার দিবাগত রাত 1টায় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সুইজারল্যান্ডের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে বাংলাদেশ বিষয়ক পৃথক সংলাপ। জার্মান চ্যান্সেলর ছাড়াও সাইড লাইনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানিগঞ্জে। 2 গ্রামের মানুষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 2 পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে 30 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। গত 19 জানুয়ারি বাজারে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষ হয় নয়াগাঙ্গের পার ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের 2 পক্ষের মধ্যে। এর বদলা নিতে মঙ্গলবার বেলা 12টা থেকে বউবাজার এলাকায় সিলেট ভোলাগঞ্জ সড়কে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় 2 গ্রামের মানুষ। শুরুতে পুলিশ ও স্থানীয়রা শান্ত করার চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। বেলা 2টার দিকে উভয় পক্ষে জমায়েত হয় 3 সহস্রাধিক মানুষ। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় স্থানীয় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে। বন্ধ হয়ে যায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল। মাছ বিক্রেতার সাথে নয়াগাঙ্গের একজনের সাথে ঝগড়া, এই ঝগড়া নিয়ে তারা এই বাজারের মধ্যে হামলা করছে। আমারে সবারই দিয়ে কূপ দিছিল, লাগছে না আল্লাহর রহমতে পাচ্ছি। আর 3 নম্বরটা যে আমার বাড়ি দিছে অভিযোগটা আমার হাত ফাইটে গেছে। সংঘর্ষ থামাতে অ্যাকশনে যায় পুলিশ। টিয়ার শেল ছুড়ে 2 পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। শৃঙ্খল জনতা আমাদের আহ্বান উপেক্ষা করে তারা মারামারিতে লিপ্ত হয়, একে অপরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ইটপাটকেল ছুটতে থাকে। টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরে দিতে সক্ষম হয়। উভয় পক্ষে কমপক্ষে 2-3 হাজার করে লোক উপস্থিত ছিল। সংঘর্ষে 2 পুলিশ সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত গ্রামবাসী আহত হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় 21 জন আহত হয়েছেন এবং 3 জনের অবস্থা গুরুতর। আহতদের পক্ষে এই তথ্য জানান শিক্ষার্থী তানজিম মোহাম্মদ সৌরভ। তবে এই ঘটনায় 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কেউ কেউ আওয়ামী সন্ত্রাসের মতো আচরণ করেছেন। জানান, যাত্রাবাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিতে বাংলা মোটরে দুপুর 2:30টায় শান্তিপূর্ণ অবস্থান নেয় তারা। পরে তাদের চলে যেতে বলা হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা তৈরি হয়, পরে হামলার ঘটনা ঘটে। এছাড়াও তারা বলেন, সোমবার রাত 10টায় গণপরিবহনের গতিরোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। তিনি বলেন, ঘটনার পর জানা যায় এর পেছনে আশিকুর রহমান নামে একজন জড়িত। পরে ঢাকা মেডিকেল থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা। যখন তারা চার্জ করতেছিল তখন গতকালকে যে সন্ত্রাসী বাহিনী আমাদেরকে হামলা করেছিল, ওরা আবারও তাদের নেতৃত্বে আবারও আমাদের উপরে হামলা করে। বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই, আর রিফাত আরেকজন ছিল। তো ওনারা করছে না করে না এটা ফর শিওর, বাট ওনাদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই। একজন মারতে কতগুলো গুলি লাগে স্যার, মনে আছে? পুলিশের বুলেটে ছেলের মৃত্যুর পর এসআই মইনুল হোসেনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যার সেই নৃশংসতায় কেঁপে উঠেছিল সারা দেশ। প্রায় 6 মাস হতে চললেও সেই ঘটনায় গ্রেপ্তার মাত্র একজন। ধরাছোঁয়ার বাইরে মাত্র 1.5 ফুট দূর থেকে গুলি করা ওসি জাকির। সেদিনের ঘটনায় অনেকের সাথেই প্রত্যক্ষদর্শী ছিলেন সহকর্মী আরেফিন শাকিল। এই ভিডিও দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। গুলিবিদ্ধ নিরস্ত্র যুবককে জেনে বুঝে হত্যা করছেন একজন আইন রক্ষাকারী। ভিডিও ধারণ করার কাজটাও ছিল ভয়ের। গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা রাহাত। সেখানে আবার 3টি গুলি করেন জাকির, যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত।
ঘটনাটি 20 জুলাইয়ের। কাজলা ফুট ওভারব্রিজের নিচে কারফিউর মাঝেও প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। পুলিশের বেপরোয়া গুলি দেখে বাঁচার জন্য চায়ের দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিলেন তাইম, কিন্তু তখন যেন আজরাইল ভর করেছিল পুলিশের কয়েকজন সদস্যের উপর। আমাদের দুইজনকে যখন মারধর করতেছিল পুলিশ, একটা পর্যায়ে আমি আর তাইম এক জায়গাতে দাঁড়ানো অবস্থা ছিলাম, আমাদের শরীর হাত পা কাঁপাকাঁপি করতেছিল। দুইজন পুলিশ সদস্য আমাদেরকে বলতেছে দৌড় দিতে, একটা পর্যায়ে তাইম তখন দৌড় দিয়ে দেয়। যখন দৌড় দিয়ে দেয় তখনই তাইমকে দুইজন পুলিশ সদস্য দুইটা শটগান থেকে তাকে পিছন থেকে শুট করে, এমনকি ওই দুইটা বুলেটই তার পিছন থেকে ঢুকে সামনের দিকে বের হয়ে যায়। এই লিটন স্টোরের সামনে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম হাসান তাইম ঠিক এই সড়ক ধরে পাশের গলি দিয়ে নিরাপদ জায়গা যাওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য তিনি দৌড় দিয়েছিলেন, কিন্তু এই ফুট ওভারব্রিজের নিচে পুলিশের একটি দল তার গতিরোধ করে। এরপর 1 থেকে 1.5 ফুট দূরত্বে রেখেই তাকে পরপর 3টি গুলি করা হয়, যা প্রত্যক্ষ করি আমি সহ আমার অন্য সহকর্মীরা। প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম। জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ, কিন্তু কিছুতেই মন গলে না পিশাচের। জানলে এটা পুলিশের ছেলে, তোদের ছেলে, তার বাবার এটা কি আনতি, যে তার গাঁও যে ছুটি ফিরে গেছে হাসপাতালে বাড়াই দিয়ে তার বাবার ডাকে নি যে তোমার ছেলে এন আইসি কেন, তার বাবার বলতে পারতি, আমার ডাকতে পারতি না, ডাকে কেন এভাবে বড় বড় আতলা গুলি দিলি, তোরা কি মানুষ? কি করে এমন যন্ত্রণা সইতে পারেন গর্ভধারিণী মা? পুলিশ বাবার আক্ষেপ তো সবাই জানেন। স্যার, কয়টা গুলি লাগে একজনকে মারতে? 2024-এর এমন নিষ্ঠুরতার জবাব বহু বছর খুঁজতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে, কেননা ঘটনা এখানেই শেষ হয়নি। পুলিশের বাধায় চেষ্টা করেও তাইমকে হাসপাতালে নিতে পারেনি বন্ধু ও সাংবাদিকরা। অন্তত 15 থেকে 20 মিনিট মাটিতে পড়েছিল তার নিথর দেহ। সুরুথালে পুরো ঘটনা এড়িয়ে লেখা হয় তাইমকে মারপিট ও গুলি করে জখম করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। 20 গজের মধ্যে 2টা হসপিটাল ছিল, তারা তো ওখানে নিতে দেয়নি। তারা পরিকল্পিতভাবে তাকে থানায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে, চেহারা বিকৃতি করে তাকে মুড়াইয়া মারছে। একজন পুলিশ কর্মকর্তার সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় 7 জনের নামে মামলা হয়েছে যাত্রাবাড়ি থানায়। অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। হতাশার হচ্ছে এখন পর্যন্ত ধরা পড়েছেন মাত্র 1 জন, বাকিরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। আর অল্প কয়েকদিন পরে ইমাম হাসান হত্যার 6 মাস পূর্ণ হবে, এরপর হবে 1 বছর। এরপর নিয়ম করে প্রতি বছর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করবে জাতি। কিন্তু এই সময়ের মধ্যে যদি অভিযুক্তরা গ্রেফতার না হন, বিচার সুনিশ্চিত না হয়, তবে কোন ভরসায়, কোন আশ্বাসে কিংবা কোন সংস্কারে সন্তান হারানোর শোক সহ্য করবেন পুলিশ কর্মকর্তা ময়নাল হোসেন ও তার পরিবার? আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 71 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের জন্য প্রশাসনকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টারে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে লঘু শাস্তির প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আন্দোলনে হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় যে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে তা তাদের অপরাধ বিবেচনায় লঘু। এছাড়া কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তাই জড়িত 15 শিক্ষার্থীর সনদ বাতিল এবং 56 জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তাদের যে দুর্বল শাস্তি, এই শাস্তিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। বাইডেন আমলের চেয়ে বাংলাদেশের রাজনীতিতে কম নজর থাকবে ট্রাম্প প্রশাসনের, আর ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো থাকায় সংকটে পড়তে পারে বাংলাদেশ। এমন বাস্তবতা বিবর্জিত ধারণা বাদ দিতে হবে বলে মত বিশ্লেষকদের। মার্কিনীদের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু পরিবর্তন হলেও তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়া কিংবা কঠোর অভিবাসন নীতির কারণে শঙ্কা আছে বাংলাদেশের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। The golden age of America begins right now.
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ট্রাম্প বলেন, এখন থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। দায়িত্ব নিয়েই সই করেন বেশ কিছু নির্বাহী আদেশে, যার মধ্যে উল্লেখযোগ্য প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসা। এছাড়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে আইন বদল করতে চাইছেন রিপাবলিকান এই নেতা। বিষয়গুলোতে বাংলাদেশে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে প্যারিস এগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা আর কঠোর অভিবাসন নীতির কারণে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে। জলবায়ু বিষয়ের যে প্রবলেমিটি আছে সেই জায়গাতে বাংলাদেশের সরাসরি সম্পৃক্ততা আছে। পররাষ্ট্র নীতিতে এবং বাংলাদেশের যে জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের যে বৈদেশিক লেনদেন গঠিত দেশের বিষয় আছে সেই জায়গাতে ধরনের প্রেসার প্রতীয়মান হবে। বাইডেন প্রশাসনে অগ্রাধিকার থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রহ কম থাকবে ট্রাম্প প্রশাসনের। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো থাকলেও তার প্রভাব পড়বে না বাংলাদেশে। অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে নজর দিবে। তো সেটাকে যে বাইডেন প্রশাসনের সময় যেরকম দেখেছিলাম সেরকম হওয়ার সম্ভাবনাটা কম। এতে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি যেমন আনন্দিত হওয়ার কিছু নাই। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কারণে বাংলাদেশের উপরে সরাসরি একটা প্রভাব পড়বে, আমার মনে হয় সেটা অনেক বেশি বাস্তবতা বিবর্জিত। পররাষ্ট্র উপদেষ্টাও মনে করেন, ট্রাম্পের এমন নীতির কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো। তবে যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থে শুল্ক আরোপ বাড়ানোয় বাণিজ্য খাতে পরিবর্তন আসতে পারে বলে মত বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব নিয়ে একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন। পূর্ণাঙ্গ ক্ষমা করলেন ক্যাপিটাল হিলে হামলায় ১৫০০ অভিযুক্তকে। প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মানেই নাটকীয়তা। দায়িত্ব নিয়েই যেন পরিবর্তনের স্রোত বইয়ে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল অ্যারেনার মঞ্চেই স্বাক্ষর করেন একের পর এক নির্বাহী আদেশে। যেসব বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন সব যেন একযোগে কার্যকরের তাড়া ট্রাম্পের। শুরুতেই বাতিল করেন জো বাইডেনের আমলের সব নির্বাহী আদেশ। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যুতেও নিয়েছেন পদক্ষেপ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন দিতাম আমরা, যেটা আমি বন্ধ করেছি। 140 কোটি জনসংখ্যার দেশ হয়েও চীন $39 মিলিয়ন দেয়। সেখানে আমরা 32 কোটি জনসংখ্যা নিয়ে $500 মিলিয়ন দেব। এটা আমার কাছে বৈষম্য মনে হয়। ক্যাপিটাল অ্যারেনা থেকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প। পৌঁছেই সরাসরি চলে যান ওভাল অফিসে। সই করেন আরও কিছু নির্বাহী আদেশে। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো ইস্যু। মেক্সিকো কানাডার বিরুদ্ধে শুল্কের তোপ দাগানোর কথাও মনে করিয়ে দেন। মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের চিন্তা করছি, কারণ তারা উভয়ই বিপুল সংখ্যক মানুষকে এদিকে ঠেলে দেয়। কানাডা সুযোগের দারুণ অপব্যবহারকারী, মানুষের পাশাপাশি মাদক ঢোকে এখানে।
2021-এ ক্যাপিটাল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের নিয়ে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও দেরি করেননি। ওই মামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 6 জানুয়ারির ঘটনায় 1,500-এর মতো আটক আছে, তাদের পূর্ণ ক্ষমা করা হবে। আশা করি রাতেই তারা ছাড়া পাবে। সত্যি আমি এটা প্রত্যাশা করছি। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ জারি, মার্কিন প্রেসিডেন্টদের জন্য বহু পুরনো চর্চা। পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে বাতিলও করতে পারে এসব আদেশ। তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের পদক্ষেপ নজিরবিহীন। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই 200 নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন নতুন প্রেসিডেন্ট। তাই ধারণা করা যায় আগামী কয়েক ঘন্টায় আসতে পারে আরও কিছু চমক। ডরথি তসরিন, যমুনা নিউজ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা 178 বিডিআর জওয়ানের কারা মুক্তিতে বাধা নেই। আজ বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত এসব আসামিদের নাম প্রকাশ করেন। এর মধ্যে দিয়ে 16 বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করে আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, গত রবিবার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিনের আদেশ দেন বিচারক। আজ যাচাই বাছাই শেষে 178 জনের জামিন পাওয়ার তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের জামিননামা দাখিল করা হবে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে সেখানে কারাবিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা। তিনি আরও বলেন, হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের ভিতরে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ওই 15 জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকা স্বচ্ছতার ভিত্তিতেই করা হয়েছে। মার্ডার কেস বা দায়রা মামলাটায় যারা খালাসপ্রাপ্ত এবং এই খালাসপ্রাপ্তদের ভিতরে কিছু লোক রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে খালাস থেকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এই সংখ্যা 15। তো ওই 15 জন ব্যতি রেখে যারা উভয় পর্যায়েই খালাসপ্রাপ্ত তাদেরকে জামিনের ঘোষণা তিনি দিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটা 5% রেখেই প্রকাশ করা হয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল, জানিয়েছেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এক্ষেত্রে মানা হয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে দেয়া আদালতের রায় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা থাকলেও পরে তা বাদ দেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মনে করে যাচাই বাছাইয়ে বাদ পড়বে কোটায় উত্তীর্ণদের একটি বড় অংশ। মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করেন মেধাবীদের একটা বড় অংশ। এবারও ভর্তি যুদ্ধে অংশ নিয়েছে লক্ষাধিক, কিন্তু দেশে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ার সুযোগ পান মাত্র 5,000-এর কিছু বেশি শিক্ষার্থী। এবার উত্তীর্ণদের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় 193 জন ও উপজাতিদের কোটায় 39 জন। রাজপথে আন্দোলন বিশেষত মুক্তিযোদ্ধার কোটা নিয়ে। মেডিকেল ভর্তির নীতিমালা তৈরির নেতৃত্ব দেয় বিএমডিসি, যা অনুসরণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তারা জানায় 2024 সালে ফেব্রুয়ারিতে এক রিটের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা আগের 2% থেকে 5% উন্নীত করে আদালত। সে অনুযায়ী তখনই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এবারের ভর্তি নীতিমালা করা হয়েছে সে আলোকেই। ভর্তি নীতিমালা সেটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নির্ধারণ করেন এবং সেটাকে মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন করে দেন। তো আমরা যতটুকু জানি যে বিগত সর্বশেষ আদালতের রায় এবং অন্যান্য বিষয়ের উপর বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় যে স্মারকটি জারি করেছেন সেইটি অনুসরণ করেই এবারের এইটা নির্ধারণ করা হয়েছে। আদালতের তখনকার রায় ও নির্দেশনায় মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য কোটা রাখা হয়েছিল। পুরনো সিদ্ধান্ত আমলে নেওয়া হলেও এবার সেটি তাহলে কেন বাদ দেওয়া হলো তার সদুত্তর নেই বিএমডিসি বা স্বাস্থ্য শিক্ষার কারো কাছে। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়কে উদাহরণ মেনে এই পদ্ধতি অনুসরণ করছে তারা। শিক্ষা মন্ত্রণালয় করেছে এবং আমরা বিএমডিসিটা অনুসরণ করেছি। এবার এই যে 5% ছিল, সেই 5%-এর অলরেডি 1.5% কিন্তু খালি ছিল এবং আমরা ধারণা করছি যে যাচাই বাছাইয়ের পরে এটা হয়তো আরও কমে 1% বা 2%-এর মধ্যে নামবে। অ্যাকচুয়াল কাগজপত্র তো অনলাইনে ভেরিফিকেশন করা যায় না। এই জন্য আপনি দেখবেন যে আমরা এই 193 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত বলেছি। বলেন, এবার ভর্তিতে 94% মেধার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সমাজে পিছিয়ে পড়াদের মূল স্রোতে টিকিয়ে রাখতে কোটা পদ্ধতি রাখা হয় বলে জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানান অর্থ উপদেষ্টা। বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেখানে কৃষিপণ্য কম মূল্যে পণ্যে বিক্রির বিশেষ OMS কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ OMS প্রকল্পের সময়সীমা ছিল, সেটি আর বাড়ছে না। তিনি বলেন, সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেয়া হতো, সেটা আর দেয়া যাচ্ছে না। বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ OMS কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সংস্কার নিয়ে বিএনপির কারো থেকে ছবক নেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ স্বাধীন হবার পর যত সংস্কার হয়েছে তার 90% বাস্তবায়ন করেছে বিএনপি। এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যশোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় আমির খসরু বলেন, সংস্কার অনেক দলের কাছে নতুন হলেও বিএনপির জন্য তা নতুন নয়। ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছিল বিএনপি, কিন্তু আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন পিছিয়ে গেছে। সভায় বিভাগের 10 জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি, কিন্তু চলতি বছরের মার্চে কার্যকর হবে তার এই ঘোষণা। পদত্যাগপত্রে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। একই সাথে 7 অক্টোবরের ঘটনার তদন্ত শেষ করার জন্য 6 মার্চ পর্যন্ত সময় চান তিনি। এর আগে সদ্য পদত্যাগকৃত সেনাপ্রধানকে 30 জানুয়ারি পর্যন্ত তদন্তের সময়সীমা বেঁধে দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।